বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সারা সপ্তাহ আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কিন্তু সোমবারের রাতে আমার কাছেই আসতে দিত না আর অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ত। একদিন রাতে আমার সহ্য হলো না আর আমি তার ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখলাম স্ত্রী নেই। যখন একটা পুরনো গুদাম ঘরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন চেঁচানোর আওয়াজ শুনতে পেলাম। যখন আমি ঘরটা খুললাম, তখন আমার যেন হুঁশ উড়ে গেল। ওখানে তো আমার স্ত্রী একা বিছানায় শুয়ে ছটফট করছিল না। বুকে ছাড়া আমার একদম ঘুম আসছিল না, আমার অদ্ভুত অনুভব হচ্ছিল। আর এই জন্য আমি আমার স্ত্রীর ঘরে চলে গিয়েছিলাম, যাতে আমি তাকে আমার ঘরে নিয়ে আসতে পারি। আমার স্ত্রী প্রতি সোমবারের রাতে আলাদা ঘরে থাকত। এখনো পর্যন্ত তো আমি তাকে কোনো রকম বাধা দেইনি, কিন্তু আজ রাতে আমার আবেগ আর আমার ইচ্ছার কারণে আমার স্ত্রীর থেকে দূরে থাকা আমি সহ্য করতে পারছিলাম না। আমি আমার স্ত্রীর ঘরে গিয়ে দেখি সে নেই। আমি ভাবছিলাম, মাঝরাতে আমার স্ত্রী কোথায় যেতে পারে? আমাদের বাড়ি অনেক বড়। আমি আমার স্ত্রীকে খুঁজতে লাগলাম। আমি তাকে কোথাও খুঁজে পেলাম না। গুদামঘরের সামনে দিয়ে যেতেই আমি চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমি অনেক কষ্টে গুদামঘরের দরজা খুলতেই ভিতরের দৃশ্য দেখে তো আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি ভাবতেই পারিনি যে আমার স্ত্রীকে আমি এই অবস্থায় গুদামঘরে পাব। আমরা দুই ভাই ছিলাম আর আমাদের এক বৃদ্ধ মা ছিল। মা অনেক দিন ধরেই অসুস্থ ছিল আর বাড়ির সব কাজ এলোমেলো হয়ে ছড়িয়েছিল। আমরা দুজনেই ছিলাম ছেলে, তাই বাড়ির দেখাশোনা করতে পারতাম না যতটা সম্ভব হতো। আমরা দুজনেই মা আর বাড়ির দেখাশোনা করতাম, তারপরেও মনে হতো এই বাড়িতে একটা মেয়ের অভাব থেকে গেছে। একজন মহিলা যেভাবে গুছিয়ে ঘর সামলাতে পারে, আমরা দুজন ভাই একসাথে মিলেও সেভাবে সুন্দর করে ঘর সামলাতে পারি না। একদিন মায়ের এক পুরনো বান্ধবী আমাদের ঘরে আসলো আর মায়ের অবস্থা দেখে মাকে পরামর্শ দিল যে আমাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাইয়ের বিয়ে দেওয়া উচিত। সে আমার মাকে নিজের ভাইয়ের মেয়ের ছবি দেখালো। মেয়েটি ভীষণ সুন্দরী ছিল আর সে নিজের ভাগ্নির জন্য কোনো ছেলে খুঁজছিল। প্রথম দেখাতেই সেই মেয়েটিকে আমার মায়ের ভীষণ পছন্দ হয়ে যায়। মায়ের বান্ধবী ওই মেয়েটির অনেক প্রশংসা করছিল যে তার ভাগ্নি মালা ঘর ভীষণ ভালোভাবে সামলাতে পারত আর সে পুরো ঘর খুব ভালোভাবে সামলে রাখবে। মাও ঘরের ব্যাপারে ভীষণ চিন্তায় ছিল, এজন্য মা এবার বুঝে গিয়েছিল যে এবার মায়ের সত্যিই কোনো বৌমার দরকার। মা আমার দাদা করিমকে মালার ছবি দেখিয়ে বলল, মালার সঙ্গে করিমের বিয়ে দিতে চাইছে। মা কিন্তু করিম মুখের উপর না বলে দিল আর বলল যে সে গরিব মেয়ের সাথে বিয়ে করতে চায়, কেননা সে নিজেও ভীষণ ভালো এবং সে বিয়ে কোনো রকম পণ নিতে চায় না, বরং নিজেই সে সমস্ত কিছু করতে চায়। আপাতত এজন্যই সে বিয়েতে রাজি হয়নি। মা যখন আমাকে প্রথমবার মালার ছবি দেখালো, আমি তো প্রথম দেখাতেই তাকে পছন্দ করে নিয়েছিলাম। মালা একদম সেরকম মেয়েই ছিল, যেরকম মেয়ে আমি পছন্দ করতাম। করিমের মতো আমিও খুব ভালো চাকুরি করতাম। এজন্য মা ভাবল যে সে করিমের বদলে আমার বিয়ে করিয়ে দেবে। মালা পড়ালেখায় ভীষণ ভালো ছিল আর খুব ভালো পরিবারের মেয়ে ছিল। তার বাবার নিজস্ব ব্যবসা ছিল, তাদের অবস্থা আমাদের থেকে অনেক ভালো ছিল। মা যখন মালার বাড়িতে সম্পর্ক নিয়ে গেল, তখন মার মনে হলো মালার পরিবার এই সম্পর্কের জন্য না বলে দেবে। কিন্তু মালার পরিবারের সদস্যরা আমার মাকে অনেক খাতির করেছিল আর বিয়ের সম্বন্ধ মেনেও নিয়েছিল। ছেলের মাথা সাজানোর আকুতি তার চোখে মুখে জল জল করেছিল। বাবার মৃত্যুর পর তো আমরা উৎসব পালন করাই বন্ধ করে দিয়েছিলাম। এদিকে মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে বিয়ের প্রস্তুতিতে মজে ছিল। ছেলেকে বিয়ের সাজে দেখার ইচ্ছায় তার চোখ মুখ জ্বলজ্বল করছিল। দেখতে দেখতে আমার বিয়ের দিনও সে উপস্থিত হলো আর আমি মালাকে প্রথমবার নিজের স্ত্রীর রূপে দেখলাম। আমি যখন ঘরে ঢুকলাম, তখন মালা তার সুন্দর মুখের উপর ঘোমটা দিয়ে বসেছিল। সে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মালাকে বিয়ের উপহার দিয়ে তার সুন্দর মুখের দিকে তাকিয়ে রইলাম। সে যেন একটা সুন্দর মূর্তির মতো ছিল। তার যৌবন ভরা শরীর আমার আবেগকে উত্তেজিত করে তুলেছিল। আমি হঠাৎ করেই মালার হাতে চুমু খেলাম। সে ভয় পেয়ে চুপ করে বসে রইল। আমার এই আচরণে সে ভয় পেয়ে জড়সড় হয়ে গিয়েছিল। তার লজ্জা পাওয়া আমার খুব ভালো লাগছিল। আমি তাকে আমার কাছে টেনে নিলাম আর তাকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম। আমার প্রেমের আবেগের সামনে তার আলতো অস্তিত্ব মুহূর্তেই ভেঙে পড়ল। মালা সম্পূর্ণভাবে আমার কাছে নিজেকে সঁপে দিয়েছিল। এই বিয়ের রাতটা আমার কাছে খুবই সুন্দর ছিল।
আমি মালার মধ্যে একজন অসাধারণ জীবনসঙ্গী পেয়েছিলাম। সেও আমার প্রশংসা করত এবং আমার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছিল। পরের দিন মালা তার বাড়িতে যায় এবং আমি সারাদিন তার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার দাদা করিম আমার অবস্থা দেখে আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগল। আমি করিমের কথায় লজ্জা পেলাম। আর সে বলল, ভালো কথা, তুমি তোমার বুকে এভাবেই যত্ন করো। রাতে মালা ফিরে এলে আমি তার সাথে ঘরে এলাম এবং আমার হতাশা প্রকাশ করতে লাগলাম। সে আমার কথা শুনে হেসে উঠল আর আমি সাথে সাথেই তাকে আমার বুকে জড়িয়ে নিলাম। মাত্র 3 দিন পার হতে না হতেই সে পুরো বাড়ির দায়িত্ব সামলে নিল। সত্যিই সে ঘরের কাজে ভীষণ পটু ছিল। মা তো মালার কাজ এবং তার দায়িত্বে এতই খুশি হয়েছিল যে সে খুশি হয়ে পুরো বাড়ির দায়িত্ব মালার হাতে তুলে দেয়া। কিন্তু করিম মালার সামনে যেতেও লজ্জা পেত আর মালার থেকে সবসময় দূরত্ব বজায় রাখত আর নিজের মাথা নিচু করে চলত। করিম তার সব কাজ নিজেই করত, মালাকে কেউ কোনো কাজ বলতো না। মালাও বাড়ির পরিবেশ সম্পর্কে পুরোপুরি জেনে গিয়েছিল। আর এবার তো মাও আরাম আর শান্তি পেয়েছিল। মালা ঘরের কাজ করার সাথে সাথে আমাকেও পুরো সময় দিত। সে আমাকে পুরো রাত এমনভাবে আদর দিত যে আমি তার প্রেমে পাগল হয়ে যেতাম। প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে আমার আর মালার সম্পর্ক আরও মজবুত হতে লাগল। আমাদের বিয়ের প্রায় সপ্তাহ হতে যাচ্ছিল, আমাদের বিয়ের 6-7 দিন হতে চলেছিল। কিন্তু একদিন রাতে মালা নিজের বালিশ তুলে নিল আর বলল যে আজ রাত সে অন্য ঘরে আলাদা শোবে। আমি অবাক হলাম, হঠাৎ মালার কি হলো? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হলো? তুমি কি আমার উপর রাগ করেছ? সে বলল, না। তো এখন থেকে প্রতি সোমবার রাতে সে আলাদা ঘরে ঘুমাবে। মালার কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা হচ্ছে। আমার জন্য তো মালাকে ছাড়া থাকা এক মুহূর্তের জন্য সম্ভব না। আর মালা তা পুরো রাতের কথা বলছে। আমার মন খারাপ দেখে সে বলতে লাগলো যে তুমি চিন্তা করো না। আসলে আমি মানত করেছিলাম যে যদি আমি এমন বর পাই যে আমায় খুব ভালোবাসবে, তাহলে আমি প্রত্যেক সোমবারের রাতে আমার বরের থেকে আলাদা থাকব। আর এই জন্য আমি এবার নিজের মনস্কামনা পূরণ করতে চাই, কেননা তুমি আমাকে ভীষণ ভালোবাসো। মালার কথা শুনে আমি বললাম যে যদি তোমার এটাই মানত হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না। আমার কথা শুনে সে বলতে লাগলো, আমাকে ছেড়ে থাকাও তার জন্য ভীষণ কঠিন। কিন্তু আমরা দুজনে তো একই বাড়িতে আছি, আর আমি শুধু একটা মাত্র রাতে আলাদা থাকব। মালা বালিশ নিয়ে ঘর থেকে চলে গেল। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকলাম। মালার অনুপস্থিতিতে আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। কিন্তু আমি এই ভেবে চুপ হয়ে গেলাম যে এটা শুধু একটা রাতের জন্য। সে এই 7 দিন তো আমাকে এত ভালোবেসেছে, আমি তাকে ছাড়া এক রাত একা কাটিয়ে দিতেই পারি। পরের দিন সকালে মালা ঘরে এলে আমি তাকে দেখে বুঝলাম যে তার মনটা একটু খারাপ। বোধ হয় আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? সে বলতে লাগলো যে সে ঘরে একা ঘুমাতে পারেনি। আমি তাকে আদর করে জড়িয়ে ধরে বললাম, যদি তাই হয় তাহলে আমাকে ছেড়ে আর যেও না। আমার কথা শুনে মালা বলতে লাগলো, যে কোনো মূল্যে তার ইচ্ছা তাকে পূরণ করতেই হবে, আর কিছুদিনের মধ্যেই আমাকে ছাড়া থাকার অভ্যাস তার হয়েই যাবে। আমি মালাকে বিরক্ত করার জন্য মজা করে বললাম, তুমি খুব নিষ্ঠুর। নিজের উপরেও জুলুম করছো, আর আমার উপরেও। তুমি তো অন্য কোনো মানত চাইতে পারতে, কিন্তু তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই এরকম মানত চেয়েছ। মালা আমার দিকে হালকা করে তাকালো আর ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি গিয়ে মার কাছে বসলে সে মালার অনেক প্রশংসা করছিল। আমি খুব খুশি ছিলাম যে আমার মায়ের মালাকে নিয়ে বাকি শাশুড়িদের মতো কোনো সমস্যা ছিল না। এখন বাড়িটির খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল আর সবাই যে যার জায়গায় খুব খুশি ছিল। মালা মায়ের এত ভালো যত্ন নিল যে মায়ের স্বাস্থ্য ভালো হয়ে উঠছিল। কেউ একজন ঠিকই বলেছেন যে ভালো বউ ঘরকে স্বর্গ বানা। আর সত্যিই তাই, মালা আমার ঘর স্বর্গের স্বর্গ বানিয়ে দিয়েছে। প্রতি সোমবার রাতে সে আমাকে যন্ত্রণায় ফেলে অন্য ঘরে চলে যেত। আর এই জিনিসটা আমার একদম ভালো লাগতো না। আমি একা বিছানায় শুয়ে মালার অনুপস্থিতি অনুভব করতাম। মালার কোলে ঘুমিয়ে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়তাম, মালা আমার মাথায় হাত বোলাতে থাকত। আর এখন তো আমি তাকে ছাড়া ঘুমাতেও পারি না। মালা আমাকে একদম তার নিজের করে নিয়েছিল। ঠিক এরকমই এক রাতে মালা অন্য ঘরে চলে গেল। তাই আমি একা ঘুমাতেই পারলাম না। আর এরপর আমি ঠিক করলাম যে এখন থেকে আর মালাকে আমার থেকে আমি দূরে থাকতে দেব না, আর এই দূরত্বটা মুছে দেব। এটা ভাবতে ভাবতে যখন আমি তার ঘরে পৌঁছলাম তখন তাকে পেলাম না।
তাই তাকে খুঁজতে গিয়ে গুদামঘর থেকে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তাই সাথে সাথে আমি গুদামঘরে ঢুকলাম। আমার স্ত্রী মালা আমার দাদা করিমের সাথে গুদামঘরে উপস্থিত ছিল আর সে বাজেভাবে চিৎকার করছিল। আমার দাদা তার দুহাত চেপে ধরে তাকে চুপ করানোর চেষ্টা করছিল। আমি যেই ভিতরে ঢুকলাম, আমার দাদা আমাকে বলল, তোর বউ এখানে তার প্রেমিকের সাথে লুকিয়ে দেখা করছিল। আর আমি যখন ভিতরে এলাম তখন সে চিৎকার করতে লাগল, কিন্তু তার প্রেমিক পালিয়ে গেল। যখন আমি তাকে বললাম যে আমি তোমার সব সত্যি বলে দেব, তখন সে উল্টা আমাকেই দোষ দিল আর বলতে লাগলো যে সে তোমাকে বলবে আমি তার সম্মানহানি করতে যাচ্ছিলাম। করিমের কথা শুনে আমার মুখ রাগে লাল হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে মালার মুখে একটা চড় মারলাম। অনেকক্ষণ ধরে কিছু বলতে চাওয়া মালা চট খেয়ে একেবারে থমকে গেল আর আমাকে বলতে লাগলো, একবার হলেও আমার কথাটা তো শুনে নাও। কিন্তু আমি নিজের চোখে দেখছি যে মাঝরাতে মালা কোনো অবস্থায় গুদাম ঘরে দাঁড়িয়েছিল। সে বলছিল সে এখানে তার কোনো প্রেমিকের সাথে দেখা করতে আসেনি, বরং আমার দাদা নাকি তাকে ডেকেছে। আমি আমার পবিত্র আর নিষ্পাপ দাদার বিরুদ্ধে তার মুখে এরকম বিষাক্ত কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি মালাকে চুলের মুঠি ধরে টেনে ঘরে নিয়ে আসলাম। আমি যে মেয়েকে নিজের মানিজ্যত ভাবতাম আর যাকে এত ভালোবাসতাম, সে আমারই পিঠে ছুরির আঘাত করল। আজ আমি বুঝতে পারলাম যে এক সপ্তাহ আমাকে খুশি করার পর সোমবারে কেন সে অন্য ঘরে গিয়ে ঘুমাত। আমি জানতে পারলাম এবার এটা তার মানত বা মনস্কামনা ছিল না, বরং তার প্রেমিকের সাথে দেখা করার সময় ছিল। যদি আজকে আমার দাদা তাকে এই অবস্থায় না দেখত, তাহলে আমি জীবনভর হয়তো তার এই কাণ্ড কারখানা জানতেও পারতাম না। আমি মালাকে বললাম যে এক্ষুনি নিজের জিনিসপত্র গোছাও আর নিজের ঘরে চলে যাও। আমার ঘরে তার জন্য আর কোনো জায়গাই ছিল না। মালা আমার পায়ের উপর পড়ে আমাকে বলতে লাগলো আমি যাতে তার কথা একবার অন্তত শুনে নিই। আমার এমনিতে মালার আর কোনো কথাতেই আমি একদম বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু আমি তাকে একবার সুযোগ দিতে চাইছিলাম। আমি মালাকে ভীষণ ভালোবাসতাম, তাই আমি তাকে বললাম, একবারই সুযোগ, যা বলার বলো। সে বলতে লাগলো যে বিয়ের আগে একটা ছেলেকে সে পছন্দ করত, কিন্তু তাদের দুজনের মধ্যে এমন কোনো সম্বন্ধ ছিল না যে মালাকে লজ্জা পেতে হবে। ওই ছেলেটি মালাকে পছন্দ করত, কিন্তু তার বাড়ির লোক সম্বন্ধ পাঠাতে রাজি হয়নি। মালার কাছে ওই ছেলেটার কিছু ছবি রাখা ছিল, আর ওই ছেলেটি দূরে যাচ্ছিল, তো মালা ভেবেছিল যে সে সেই ছেলেটিকে ছবিগুলো ফেরত দিয়ে দেবে, কেননা এখন সে আমার বউ আর সে আমাকে ভীষণ ভালোবাসে। একদিন যখন সে নিজের মায়ের সাথে দেখা করার জন্য নিজের ঘরে গেল, তখন সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই ছেলেটির সাথে শেষ দেখা করার জন্য তাকে একটি আবাসনে ডেকেছিল। সে ছেলেটিকে ছেলেটির সব জিনিসপত্র ফিরিয়ে দিয়ে নিজের হাসি খুশি আর স্বাধীন জীবন থেকে তাকে মুক্ত করে দিল। আর ওই ছেলেটিও মালাকে ভুলে নিজের জীবনে আগামী দিনের পথ চলায় এগিয়ে গেল। কিন্তু তাদের সেই শেষ দেখা মালার জীবনে সমস্যা হয়ে দাঁড়ালো। যখন মালা ওই ছেলেটির সাথে দেখা করতে শেষবারের মতো আবাসনে গিয়েছিল, তখন আমার দাদা করিম তাকে দেখে নিয়েছিল আর লুকিয়ে তার ভিডিও বানিয়ে নিয়েছিল, যেখানে ওই ছেলেটা মালার হাত ধরে চিরজীবনের জন্য বিদায় জানাচ্ছিল। মালার মনে হয়েছিল তার প্রাক্তনের সাথে তার যে সম্পর্ক, সেটা মাটির তলায় চাপা পড়ে গেছে, আর এবার সে আমার সাথে খুশি খুশি একটা সুন্দর জীবন কাটিয়ে দেবে। কিন্তু আমার দাদা তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো, যাতে সে সপ্তাহে একটা করে রাত দাদার সাথে কাটায়। সে আমার দাদার হুমকিতে ভয় পেয়ে যায় আর আমাকে কিছুতেই ছাড়তে চায়নি। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল আর সে প্রত্যেক সোমবারের রাতে আমার দাদার সাথে গুদাম ঘরে কাটাতে লাগলো। কিন্তু এই সমস্ত সে নিজের ইচ্ছায় করেনি, তাই আমার দাদার উল্টোপাল্টা ব্যবহারের জন্য সে চিৎকার করত। মালা আমার সামনে হাত জোট করে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো যে সে নিজেও এই পাপের জীবন থেকে বের হতে চাইছিল, কিন্তু আমাকে ছাড়া সে বাঁচতে পারবে না। এই জন্য কখনো সে সত্যি বলে সাহস করেনি। আমি অবিশ্বাসের চোখে মালার দিকে তাকিয়েছিলাম। তার সব কথাই আমি বিশ্বাস করতে পারছিলাম, কিন্তু এই কথায় আমি কখনো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার দাদা মালার সাথে সম্পর্ক করার জন্য তাকে ঘরে ডাকত। আমার দাদা তো ভীষণ পবিত্র আর সাদাসিধে মানুষ ছিল। সে তো কখনো চোখ তুলেও কোনো মেয়ের দিকে তাকায়নি, আর মালার সাথে সম্বন্ধ করার সময় সে নিজেই বারণ করে দিয়েছিল। তাহলে কেন সে তাকে নিজের কাছে ডাকত? আমি তো পুরোপুরি দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। মালার চোখের জল বলে দিচ্ছিল যে সে সত্যি বলছিল, আর আমি আমার দাদার পবিত্র চরিত্রের সবথেকে বড় প্রমাণ ছিলাম। আমি মাথা ধরে বসে পড়লাম। আমি কিছু বুঝতে পারছিলাম না।
আমি মালার সাথে কোনো অন্যায় করতে চাইছিলাম না, কিন্তু আমি এমন একজন মহিলাকে আপন করতে পারতাম না যে কিনা আমার দাদার চরিত্রের দিকে আঙ্গুল তোলে। আমি তাকে বললাম যে আপাতত সে যেন তার ঘরে চলে যায় আর কিছুদিন সেখানেই থাকে। আমি ঠান্ডা মাথায় এই ব্যাপারটা ভাবব, তারপরেই কোনো সিদ্ধান্ত নিতে পারব। সকালবেলা আমি নিজেই মালাকে তার বাড়িতে দিয়ে এলাম। আমার গাড়ি থেকে নামার সময় মালা একটাই কথা বলল যে সে আমাকে ভীষণ ভালোবাসে আর সে যা কিছু করেছে বাধ্য হয়ে করেছে। আমার হৃদয় মালার কথা বিশ্বাস করতে চাইছিল, কিন্তু নিজের দাদাকেও তো আমি খুব ভালো করে জানতাম। মালাকে ছেড়ে আমি যখন আমার দাদার ঘরে এলাম তখন দাদা উপাসনা করছিল। আমি চুপ করে একটা কোণে বসে পড়লাম। আমার কাছে আমার দাদাকে জিজ্ঞাসা করার মতো কোনো প্রশ্নই ছিল না। তিনি পরিষ্কারভাবে নিজের মুখে আমাকে বলেই দিয়েছিল যে সেই রাতে সে জল খেতে নিজের ঘর থেকে বেরোচ্ছিল। যখন গুদামঘর থেকে সে আওয়াজ শুনতে পেল তখন সে ওই ঘরে ঢুকল। ওখানে মালা একটা ছেলের সাথে উপস্থিত ছিল। তারা দুজন সেই সময় খুব বাজে অবস্থায় ছিল। মায়ের শরীর খুব একটা ঠিক ছিল না, সেজন্য আপাতত মাকে এই ব্যাপারটা থেকে আমি দূরে রাখতে চেয়েছিলাম। মাকে আমি এমনিই বলেছিলাম যে মালা কিছুদিনের জন্য নিজের বাবার ঘরে গেছে, থাকতে দিন। ধীরে ধীরে দিন কাটতে লাগল। এদিকে আমার মনের মধ্যে দ্বন্দ্ব শেষ হচ্ছিল না। অফিসের মধ্যে কোনো কাজেই আমার মন লাগছিল না। আমার দাদা আমাকে বলল যে আমার মালাকে তালাক দিয়ে দেওয়া উচিত, কেননা তার মতো মেয়ে ঘর সংসার করার যোগ্য নয়। আমার আর মালার সম্পর্ক নষ্ট করতে একেবারেই রাজি ছিলাম না। আমি আমাদের সম্পর্কটা তাকে কিছুটা সময় দিতে চাইছিলাম। মালা আমাকে প্রতিদিনই বেশ কয়েকবার ফোন করতে থাকত, কিন্তু আমি তার ফোন তুলতাম না। মা বারবার মালার বিষয়ে প্রশ্ন করত যে মালা কবে ফিরবে। মায়েরও অভ্যাস হয়ে গিয়েছিল। মালা এমনভাবে মায়ের খেয়াল রাখত যে মা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। আমি অফিস থেকে একদিন বাড়ি ফিরছিলাম। কিছুক্ষণ পরেই আমি খবর পেলাম যে আমার দাদার দুর্ঘটনা হয়ে গেছে। আমি মালাকে তালাক দেওয়ার জন্য ওই দিন সন্ধ্যায় তার ঘরে যাচ্ছিলাম, কিন্তু দাদার দুর্ঘটনার কথা শুনতেই আমি হাসপাতালের দিকে দৌড়ালাম। দাদার অবস্থা খুব খারাপ ছিল। দাদার শরীরের হাড় ভেঙে গিয়েছিল। শেষে কয়েক ঘন্টা অপারেশনের পর দাদার জীবন বাঁচানো গেল, কিন্তু ডাক্তার বলেছিল যে সে আর জীবনে কোনোদিনই বসতে পারবে না, তার মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গেছে। দাদার পা ও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দাদার এই অবস্থা দেখে আমি মালাকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম আর দাদার সেবায় জুটে গিয়েছিলাম। মা ও দাদাকে নিয়ে ভীষণ সমস্যায় ছিল, তার অবস্থা তো আরও খারাপ হয়ে গিয়েছিল। আমি একা তাদের দুজনকে অনেক কষ্ট করে সামলাচ্ছিলাম। না জানি কার বাজে নজর আমাদের ঘরের খুশির উপর পড়ে গিয়েছিল। দাদার 20 দিন পরে যখন পুরোপুরিভাবে জ্ঞান ফিরল আর সে কথা বলার মতো অবস্থায় আসলো, তখন সে যা আমাকে বলল সেটা শুনে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। সে কাঁদতে কাঁদতে বলল মালার কোনো ভুল ছিল না, সে যা বলেছে সব সত্যিই বলেছে। সে সত্যিই ওই ছেলেটার সাথে শেষ দেখা করার জন্য গিয়েছিল, কিন্তু দাদাই নাকি ইচ্ছাকৃতভাবে তাদের কিছু মুহূর্তের ভিডিও বানিয়েছিল যাতে দাদা তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মালা খুব ভালো আর ভদ্র মেয়ে ছিল। যখন সে জানতে পারল যে দাদার কাছে তার ভিডিও আছে যার মাধ্যমে সে তার আর আমার সম্পর্ক শেষ করিয়ে দিতে পারে, তখন সে দাদার কাছে কাকুতি মিনতি করেছিল যাতে দাদা সেরকমটা না করে। দাদা খুব ভালো করে জানত যে মালা আমাকে ছাড়া থাকতে পারবে না। এই জন্যই দাদা তার পুরো সুযোগ নিয়েছিল আর তাকে বাধ্য করেছিল 7 দিনে একটা করে রাত যাতে দাদার সাথে সে কাটায়। প্রথমে মালা মানা করেছিল, কিন্তু দাদা যখন তার ভিডিওগুলো নিয়ে তাকে ব্ল্যাকমেইল করেছিল তখন সে বাধ্য হয়েছিল। দাদা বলতে লাগলো যে প্রত্যেক সপ্তাহে সে মালার সাথে জোরজবরদস্তি সম্পর্ক স্থাপন করত, আর মালা তাই এভাবে চেঁচাতে থাকত আর সে এই সমস্ত নিয়ে ভীষণ চিন্তায় থাকত। সে আমাকে ঠকাতে চায়নি। সেই দিন রাতেও মালা নিজেকে বাঁচানোর জন্যই চেঁচাচ্ছিল আর অপেক্ষা করছিল যে তাকে দাদা যাতে ছেড়ে দেয়া। কাঁদতে কাঁদতে দাদা বলল যে সে একজন মেয়ের জীবন নষ্ট করেছে আর এই জন্যই উপরওয়ালা এমন শাস্তি দিয়েছে তাকে। আমি তো করিমের কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমার সেই দাদা, যাকে আমি ভীষণ ভালো আর সাদাসিধে ভাবতাম, সে এতটা নীচ হতে পারে যে আমার বউয়ের সাথে সে সম্পর্ক স্থাপন করত। দাদা বলতে লাগলো যখন মালা বিয়ে করে বাড়িতে আসলো দাদা তার উপর থেকে নজর সরাতেই পারত না। মালার সৌন্দর্য তাকে বিমোহিত করে দিত, কিন্তু তাও সে মাথা নিচু করে থাকত।